থেকে আরেক দলের ডিগবাজি বন্ধে আসছে নীতিগত সিদ্ধান্ত। নির্বাচনে অংশ নেওয়া দল ও প্রার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের জন্য গ্রিন সিগন্যাল বিএনপির। পাকিস্তানকে 59%, ভারতকে 53.6% বাংলাদেশি পছন্দ করে। জবি গুচ্ছ ছাড়লেও থাকছে বাকি 23 বিশ্ববিদ্যালয়। বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস। বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিকা সমালোচনার ঝড়। মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের অনুমোদন। রেকর্ড গড়া জয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎই আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ঝালকাঠি 1 আসনে জয়লাভ করেন। সে সময় তার এই ডিগবাজি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। এমন ডিগবাজি বন্ধে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশন বলছে, এক দল থেকে আরেক দলে ডিগবাজি দিয়ে প্রার্থী হওয়ার পথ বন্ধে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে অন্তত 3 বছর দলের সদস্য পদ থাকার প্রস্তাব করা হচ্ছে। পাশাপাশি না ভোটের বিধান ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, প্রবাসীদের ভোটের সুযোগ সহ অন্তত 20টি বিষয়ে সংস্কারের পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সংস্কার কমিশন। নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে সরকার অর্থায়ন করবে। কিছু শর্ত সাপেক্ষে আয়োজক সংস্থা নির্বাচন কমিশনের নির্ধারিত ফান্ড থেকে প্রার্থী ও দলের নির্বাচনী ব্যয়ের একাংশ বহন করা হবে, এমন চিন্তা রয়েছে নির্বাচন কমিশনের। এ লক্ষ্যে জনতহবিল আইন প্রণয়নেরও উদ্যোগ নিচ্ছে এই সাংবিধানিক সংস্থাটি। এদিকে ভোটিং চালুর সিদ্ধান্তও রয়েছে নতুন ইসির। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন গঠনের পর ইসি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য পৃথক 4টি কমিশন গঠন করা হয়েছে। 1.5 যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে। আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। এ বিষয়ে উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবার সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও দীর্ঘদিনের আন্দোলনের মিত্র দলগুলোর জন্য কিছু আসনে ছাড় দেবে বিএনপি। এরই অংশ হিসেবে সমমনা 5টি দলের বেশ কয়েকজন নেতাকে তাদের নির্বাচনী আসনে কাজের সহায়তার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। বাংলাদেশের 53.6% মানুষ ভারতকে পছন্দ করেন। ভয়েস অব আমেরিকা বাংলার করা এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। উত্তরদাতাদের 59% পাকিস্তানকে পছন্দের স্কেলে বাছাই করেন। জরিপে 1000 উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে 1 থেকে 5 স্কেলে ভোট দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের 1 এবং 2 মিলে হয় পছন্দ আর 4 এবং 5 মিলে অপছন্দ। উত্তরদাতাদের 59% পাকিস্তানকে পছন্দের স্কেলে বাছাই করেন। এদিকে ভারতের পছন্দের স্কোর ছিল 53.6%। তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে অপছন্দ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায়। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অব আমেরিকা ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের 8টি বিভাগের 18 বছর বা এর চেয়ে বেশি বয়সী 1000 মানুষের মধ্যে জরিপ পরিচালিত হয়। বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের 1000 উত্তরদাতা বাছাই করা হয়। সেখানে সমান সংখ্যক নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে 92.7% ছিলেন মুসলিম।
গুচ্ছ থেকে বের হয়ে 2024-25 শিক্ষাবর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে বাকি 23 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল, তবে সে সংশয় কেটেছে। গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে 23 বিশ্ববিদ্যালয়। শিগগিরই ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সূত্র জানিয়েছে। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছি। সম্প্রতি একটি সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। শিগগিরই আরেকটি সভা করে সবকিছু চূড়ান্ত করা হবে। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে এর প্রভাবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এর আগে চলতি ডিসেম্বর মাসের 1 তারিখে পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বর মাসে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ও দ্বীপ মেডিকেলের মালিক ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির দেখা মিলল বিএনপির এক জনসভায়। ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির জনসভায়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেছনের সারিতে বসে থাকতে দেখা গেছে তাকে। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ফেসবুক জুড়ে বইছে সমালোচনার ঝড়। সিঙ্গাপুর প্রণালীর কাছে 2টি বিতর্কিত দ্বীপের দাবি ছেড়ে দেওয়ার অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের অনুমোদন দিয়েছে দেশটির রয়্যাল কমিশন অব ইনকোয়ারি। 2018 সালে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত রায় দিয়েছিল যে বাতু পুতেহ সিঙ্গাপুরের অন্তর্ভুক্ত আর মিডল রক্স মালয়েশিয়ার অন্তর্ভুক্ত এবং দক্ষিণ প্রান্তের সমুদ্রসীমার মালিকানা চিহ্নিত হওয়ার পর নির্ধারিত হবে বলে জানানো হয়। তবে 2017 সালে তৎকালীন মালয়েশিয়ান সরকার বাতু পুতেহের সার্বভৌমত্ব নিয়ে আইসিজের রায় পুনর্বিবেচনার আবেদন করলেও 2018 সালে ডক্টর মাহাথিরের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে এই আবেদন প্রত্যাহার করে। আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ 2 দফায় দীর্ঘ প্রায় 24 বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়ে মালয়েশিয়াকে করেছে আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র। তবুও তার বিরুদ্ধে আনা এমন ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার পর 2 দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্লোবাল সুপার লিগে প্রথম 2 ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে একরকম ছিটকে গিয়েছিল রংপুর রাইডার্স, তবে শেষ মুহূর্তে দুর্দান্তভাবে কামব্যাক করেছে দলটি। গ্রুপ পর্বের পর 2 ম্যাচ জিতে নাম লেখায় ফাইনালে। শনিবার গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে জয়লাভ করে রংপুর রাইডার্স। সৌম্য আর টেইলরের ঝোড়ো ব্যাটিংয়ে 178 রান সংগ্রহ করে রংপুর রাইডার্স, যা এই টুর্নামেন্টের দলগত সর্বোচ্চ রান। প্রভিডেন্স স্টেডিয়ামে 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম 7 ওভারের মধ্যে 1 উইকেট 65 রান তুলে কক্ষপথে ছিল অস্ট্রেলিয়ার দলটি, কিন্তু ইনিংসের 18 ওভার 1 বলে অল আউট হয় 122 রানে। ফলে 86 রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা। এই জয়ের ফলেই গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি যাচ্ছে রংপুরের ঘরে। এর আগে 2017 সালে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।